এটা জাতির চেতনার মধ্যে অবিনাশী প্রেরণা হিসেবে ছিল, সুপ্ত ছিল সামগ্রিকভাবে। একটা হচ্ছে একাত্তরে মানুষ তার সমস্ত কিছু নিয়েই একটা বাঙালি তার আত্ম নিয়ন্ত্রণের জন্য সামগ্রিকভাবে সমস্ত বাংলা রুখে দাঁড়িয়েছিল। একটা বিদেশি শক্তি, যা পাকিস্তানি অকুপেশনের, তারা দখলদার ছিল। এই দখলদারদের কে সরানোর জন্য মানুষ একত্রে একেবারে জনগণ সার্বিকভাবে সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এখানে ছিল একটা প্রচণ্ড রকমের ভালোবাসার তাড়না, সেটা নিজের জাতিকে ভালোবাসা, দেশকে ভালোবাসা। এটাকে যারা অবদমিত করেছে, অপমানিত করেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। যেহেতু তারা বৈষম্য জাতাকলে পিষ্ট করেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেতনাটা ছিল। তো এই চেতনা একটা অবিনাশী চেতনা। এটাকে রাজনৈতিক ব্যাখ্যা যারা দেয়ার, তারা নানান রকম করে দিয়েছে। কিন্তু এই অবদমনের বিরুদ্ধে মানুষের শাশ্বত চেতনা, নানান রকমের যুদ্ধ সংগ্রাম, নানানভাবে বিদ্রোহ ইত্যাদিতে আমাদের এই জাতি বহুকাল ধরে ধারণ করে আসছে নানানভাবে। তো এটা তো আমাদের ইনহেরিট করে আসছে আমরা। এখানে এসে হয়েছে কি, এটা 24-এ এসে যেটা হয়েছে সেটা হচ্ছে একেবারে মানুষ নিজের সাথে নিজের সংগ্রাম করেছে। আমাদের যতটুকু ভালো তা নিয়ে ডেসপারেটলি রাস্তায় বুক পেতে দিয়েছি। কালো আমাদের যে অপশক্তি, এই বৈষম্য, এই দখলদারিত্ব, এর বিরুদ্ধে ওই একাত্তরের প্রেরণার, একই চেতনার সংগ্রামের ধারা এটাও। তো এটাকে আমি কোনো বিচ্ছিন্ন হিসাবে আমি দেখি না। তো একাত্তরে আমরা যতটুকু না পরিণত ছিলাম, তার চাইতে এখন অনেক বেশি পরিণত। সেই কারণে একাত্তরে হয়তো আমরা যুদ্ধ শেষে একটা রাজনৈতিক দলের কাছে অস্ত্র সমর্পণ করে আমরা যার যার কাজে ফিরে গেছি। কিন্তু এখনকার বিষয়টা ভিন্ন। এখনকার বিষয়টা হচ্ছে যারা এই সংগ্রামী, যারা অগ্রগামী তারুণ্য আছে, তারা তাদের মতো করে দেশ বুঝে পেতে চাচ্ছে, নিতে চাচ্ছে। তো সেই কারণে সমাজের মধ্যে দেখছেন এখন যে রাজনীতির কিংবা মতভেদ, মতদ্বৈততা ইত্যাদি অনেক কিছু হচ্ছে, কিন্তু একই সমান্তরালে একটা চেতনার ঐক্যধারাও আছে ভিতরে, দেশকে ভালো করার একটা চেতনা আছে, সেটা লক্ষণীয়। এটা আমি মনে করি এটা আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা আসছে, এটা আসছে, কিন্তু আমার মনে হচ্ছে সাধারণ মানুষের চেতনার মধ্যে, সাধারণ মানুষের মনের মধ্যে এটা গর্বের ব্যাপারে এসে দাঁড়িয়েছে এখন, যে নিজের দেশকে অনেক বড় করে দেখার, বড় করে পাওয়ার একটা ধারণা মানুষ, সাধারণ গণমানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। তো এটাকে ওই আগের মতো একেবারে মানুষকে অবদমনের জায়গায় আর নিয়ে যাওয়া যাবে না। মানুষ এখন অনেক স্বতঃস্ফূর্ত। এটা আমি মনে করি না। হতাশ হওয়ার মোটেও ব্যাপার নেই, মোটেও ব্যাপার নেই। হ্যাঁ, আমাদের বক্তব্য উপস্থাপনের হয়তো বিভিন্ন রকমের বিষয় আছে যেগুলি অনেকের হয়তো পছন্দ হচ্ছে না, কিন্তু তারপরেও আমি বলছি যে ইনহেরেন্ট ও সবার এর মধ্যে একটা বড় পরিবর্তন এসে গেছে আমাদের। আর ওই আগের অবস্থায় এই দেশের মানুষকে আর কখনো নিয়ে যাওয়া যাবে না। এখানে মানুষের কনসার্ন থাকবে, মানুষ নিজের অধিকার নিয়ে মানুষ বাঁচবে, আত্মমর্যাদায় বাঁচবে। প্রত্যেকটা মানুষ তার সরকার নির্বাচিত করবে, তার রাষ্ট্রকে নির্মাণ করবে, তার কৃষিকে নির্মাণ করবে, তার স্বাস্থ্য নির্মাণ করবে, তার শিক্ষাকে নির্মাণ করবে। সব কিছু মানুষ তার প্রয়োজন অনুসারে এবার গড়ে নিতে পারবে। এরকম একটা সুযোগ আমাদের কাছে আসছে। এটা ওই মানুষে বলে না এটা হারানো না, এটা হারাবে না।
কারণ এটা এখনকার যে সংগ্রামটা ছিল সেটা অনেক ভিজুয়ালাইজড। এটা ওই মোবাইল ফোনে গৃহবধূরাও তার ডকুমেন্টেশন করে রাখছে যে এবারেরটা। 71-এ তো সেই সুযোগটা ছিল না, ফলে এই সংগ্রামের রূপটা চিরন্তন থেকে যাবে। দেওয়ালে দেওয়ালে লিখে এইরকম সংগ্রাম তো আমরা কখনো দেখি নাই। দেওয়ালে যে লেখনীগুলা, যে এপিটাফগুলা, এগুলো কি আগে কখনো আমরা দেখেছি? এটা শুধু বাংলাদেশের জন্য না, এটা বিশ্বের জন্য একটা শিক্ষা, সারা পৃথিবীর জন্য শিক্ষা, যে তারুণ্যরা যখন এরকম জাগে দেশ নিয়ে, তাদেরকে রুখে দাঁড়াতে পারে না কেউ। এইটাই এখন বদ্ধ জলাশয়ের থেকে যখন বাঁধ ছেড়ে যায়, তো নানান দিকে ঘূর্ণি, দূষিত পানিরা বেরিয়ে যায়। আমি মনে করি এই স্বচ্ছ সলিল ধারা আসতেছে। আমরা সবাই ভালো এবং সুস্থ থাকবো বলে মনে করি। আমি ধারণা করি, আশা করি। একেবারে মসৃণ তো না, একেবারে মসৃণ না। আমরা দীর্ঘ সময় ধরে একটা স্বৈর ব্যবস্থা প্রশাসনিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে লালন করে আসছি। তো সেগুলিকে আবার ওই পরিবর্তন করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি তো আছে। তো আমরা মনে করছি যে মানুষের আকাঙ্ক্ষা যখন প্রবল, ভালো দেশ পাওয়ার, ভালো সমাজ পাওয়ার, তাদের অধিকারের কথা বলার পরিসর, এই সমস্ত সৃষ্টির যে মানুষের আকাঙ্ক্ষা, সেই ক্ষেত্রে আমি মনে করি এগুলি আমরা অতিক্রম করতে পারবো। শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আমাদের কাছে পাচ্ছে। এটা হয়তো আমরা দেখাচ্ছি না মানুষকে, কিন্তু আমরা পাচ্ছি। কারণ 71-এর মুক্তিযোদ্ধাদের তালিকা 54 বছর পরে এখনও আমরা করছি। এখনও মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আবেদন আসছে। আবার প্রচুর অমুক্তিযোদ্ধাও এখানে মুক্তিযোদ্ধা হয়ে সেজে আছে। তাদেরকে বের করারও একটা প্রচেষ্টা এখানে আছে। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। এরকম ট্রানজিশনে ওই যে যখন আমরা দায়িত্ব নিয়েছি, তখন জুলাই অভ্যুত্থানের যারা শহীদ এবং আহত যারা হয়েছে, শহীদের তালিকা আমরা জানুয়ারি 16 তারিখে সন্ধ্যা 7টায় আমরা পেয়েছি মন্ত্রণালয়ে। রাতের 3টায় গেজেট করে দিয়েছি, সো দ্যাট কেউ যেন আর না ঢুকতে পারে। কারণ এই শিক্ষাটা আমরা 71-এর কাছ থেকে পেয়েছি। 71-এ তো এগুলি তখনই এটা করে ফেলা উচিত ছিল। মুক্তিযোদ্ধার তালিকা, শহীদের তালিকা, যুদ্ধ আহতের তালিকা, এসব কিছু রাজাকারের তালিকা, সব তো তখনই হয়ে যাওয়ার কথা ছিল। তো তখন এগুলো হয় নাই। এখন হয় নাই যে সেটার জন্য যারা করে নাই তারা নিন্দিত হয় নাই, তারাও আবার মুক্তিযুদ্ধকে ইনহেরিট করছে। তারা এটা মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে যেভাবে হোক এক দলীয় অবস্থান থেকে মুক্তিযুদ্ধকে উপস্থাপন করছে, জাতির কাছে দেখছে এটা তাদেরই কৃতিত্ব হিসাবে। কিন্তু এটা একটা সামগ্রিকভাবে জাতির কৃতিত্ব। পুরা জাতি ত্যাগ স্বীকারটা করেছে, বীরত্বটাও দেখিয়েছে, লড়াইটাও করেছে। সাধারণ মানুষের ঘর থেকে তো মুক্তিযোদ্ধারা আসছে, একেবারে কৃষক শ্রমিকের পরিবার থেকে মুক্তিযোদ্ধারা আসছে। তো তাদের কাছে না ছিল শিক্ষা, না ছিল তাদের কথা বলার কিংবা তাদের যা প্রাপ্য সেটার অধিকার অর্জনের আন্দোলন কিংবা সংগ্রাম, এই সমস্ত কিছুই তো তখন তাদের কাছে ছিল না। এখনকার ব্যাপারটা হচ্ছে, এটা হলো একেবারে নগর কেন্দ্রিক একটা আন্দোলন হয়েছে তরুণদের, এবং আরও সিগনিফিক্যান্ট হয়েছে যে বন্দুকের বিরুদ্ধে খালি হাতের লড়াই। এটা অনেক বড় ডেসপারেশন। মানুষ কত কোণঠাসা হয়ে গেলে, কত ডেসপারেট হয়ে গেলে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে, এরকম একটা পরিস্থিতিতে সামনাসামনি যেতে পারে। হয়তো পিতা বন্দুক নিয়ে দাঁড়িয়েছে, সন্তান তার প্রতিবাদে রাস্তায় বুক পেতে দিয়েছে। এইরকম পরিস্থিতি কি সহজে পাওয়া যায়? এরকম সময় সহজে আসে না। এগুলি বিরল টাইম, বিরল সময়। তবে এগুলি অন্তঃসলীলার মতো মানুষ, আমি আগেই বলেছি যে মানুষের চেতনার মধ্যে এগুলি প্রবাহমান, এটা আছেই। কারণ এই ত্যাগের এবং বীরত্বের এই ধারা, সংগ্রামের ধারা, এগুলি মানুষের কাছে আছেই। এটা নির্বাপিত হওয়ার মতো ব্যাপার না। যারা বুঝতে ভুল করবে তারা হয়তো আজকে বুঝছে না, কালকে বুঝবে, আরও পরে বুঝবে। কিন্তু সবাইকে ওই এক জায়গায় এসেই দেশটাকে বানাতে হবে। আমাদের তো দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে তো কাঁটাতারের বেড়া।
তা আমাদের যাওয়ার জায়গা কোথায়? আমাদের এই ভূমিকেই আমাদের সবাইকে নিয়েই বাঁচতে হবে, সবাইকে নিয়ে থাকতে হবে। তো এটাকে সমৃদ্ধি হলে এটা যা চাচ্ছে তারও সমৃদ্ধি হবে, যে চাচ্ছে না তারও হবে। তো আমরা সবাই সমৃদ্ধ হব। আমরা পারস্পরের ঘৃণা লালন করে তো আমরা বড় হতে পারবো না। আমরা ভালোবাসায় কিংবা ঐক্য আমরা বড় হতে পারবো। এটাই আমার জন্য আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি আশাবাদী যে এর পরবর্তী প্রজন্মের যে তরুণরা আসবে তারাও একই পতাকা বহন করবে। ইতিহাসই এটা 71-এ হোক কিংবা গত জুলাইতে হোক, ওই দিনটা গত হয়ে গেছে। এখন যেটা দিন আসছে সেই দিন তো আর ওই 24 জুলাই তো আর আসবে না। এখন যেটা আসবে সেটা এর চাইতে আরও ভিন্ন কিছু আসবে, কারণ আরও পরিণত চিন্তার মধ্যে আমরা ঢুকে গেছি। যে এখন আগে ওই রকম করে দেশ নিয়ে আমরা ভাবি নাই। আগে তো মনে করেছিলাম একজন স্বৈরাচার দীর্ঘ 15 বছর ধরে ভোট দিতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, আমাদের কোনো অধিকার মানুষ জানাতে পারছে না, বলতে পারছে না। তো সেটাকে সরালেই বোধহয় আমাদের সব কিছু হয়ে যাবে। এখন বুঝছি যে না, সেটা না, আরও বড় কিছু পাওনা আছে। তো আরও বড় কিছু পাইতে হলে তো আমাদের সবাইকে সমগ্র একসাথে হতে হবে। যারা ক্ষুদ্র চিন্তা থেকে, সংকীর্ণ থেকে রাজনৈতিক ধারার মধ্যে আছে, তাদের মধ্যেও তো অনেক রকমের পরিবর্তন আসছে। আমরা তাদের কথাবার্তায় দেখছি অনেকের মধ্যে অনেক দ্রুত কিছু চিন্তা আছে যে কালকে পরশু নির্বাচন হয়ে গেলে বোধহয় আমরা এই বিষয়টাকে কাটিয়ে উঠতে পারবো, অথবা আমরা আরও ভালো করতে পারবো। কিন্তু অনেকে বলছে যে না, ভালো করেই আমরা নির্বাচনে যাব। এরকমের একটা দ্বন্দ্ব তো সমাজের মধ্যে আছে। তো আলটিমেটলি যেটাই হয়, দুই পক্ষ থেকেই চিন্তা হচ্ছে দেশের ভালো কিভাবে হবে। এইখানে এইটার ব্যত্যয় হওয়ার কোনো সুযোগ নাই, এটা হতাশারও কোনো সুযোগ নাই। এই তরুণেরা তো সবে রাজনীতিক অঙ্গনে পা রাখছে। আমাদের শুভকামনা রইল তাদের প্রতি। তারাও যেন দেশের মানুষের জন্য আরও যোগ্য নেতৃত্ব, আরও বিজ্ঞ, আরও প্রাজ্ঞ যেন তারা আসতে পারে। আমাদের আগের পূর্ববর্তী প্রজন্মের হাতে তো টেকনোলজি ছিল না, এখন তাদের হাতে তো টেকনোলজি আছে। তারা তাৎক্ষণিক কোনো বিষয় সারা জাতিকে জানাতে পারে, যে কোনো মুহূর্তে জানাতে পারে, যেরকম তারা আন্দোলনের সময় জানিয়েছে। তো দিনকে দিন এই সমস্ত বিষয়গুলি আরও বেশি আত্মস্থ হবে। অনেক বেশি মানুষ এই প্রযুক্তি নিয়ে, জ্ঞান নিয়ে বিশ্বের তাবৎ দেশে বাংলাদেশের মানুষের পাপ হচ্ছে, আমরা তো তার সারা বিশ্বজগৎ এখন দেখছি। আমরা তো আর গণ্ডিবদ্ধ নাই, ফলে সেইটার একটা রিফ্লেকশন আসবে। আমাদের আরও বিজ্ঞ ছেলেরা পৃথিবীর বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ফ্যাকাল্টিতে যারা কাজ করছে, তারাও দেশের জন্য কন্ট্রিবিউট করবে, এটাই আশা করছি। 71 নিয়ে কেউ যদি ন্যারেটিভ এভাবে ভাবে যে 71 কারো পারিবারিক বিষয়, হ্যাঁ, তাকে এটা বলেই দেওয়ার ব্যাপার আছে। কিন্তু 71 যদি জনমানুষের 71 হয়, জনমানুষের যুদ্ধের 71 হয়, স্বাধীনতা, তাহলে 71 কখনো ভুলানো যাবে না। এটা অমোচনীয় একটা ব্যাপার। 71 আমাদের ত্যাগ এবং বীরত্বের একেবারে অত্যন্ত দৃঢ় একটা স্তম্ভ। এটাকে সারানোর কোনো উপায় নেই, এবং এটাকে অস্বীকার করে কেউ এক পাও যাইতে পারবে না, কোনো দিকে যেতে পারবে না, এটা সম্ভব না। 71-এর রণাঙ্গনের ছোট্ট একটা স্মৃতির কথা বলি। এটা আমরা 71-এর অক্টোবর মাসে আসছিলাম কর্ণফুলী নদীতে। আমি সেপ্টেম্বরে আসছিলাম, কিন্তু যে কর্ণফুলী নদীতে প্রথম অভিযানটা হয়েছিল আগস্ট মাসের 15 তারিখে। এটার নাম অপারেশন জ্যাকপট। কিন্তু তারপর আবার দ্বিতীয়বার আসছিলাম, ওইটা আমি নেতৃত্ব দিচ্ছিলাম। এটাকে আমরা আক্রমণ করতে গিয়েছিলাম এই বহির্নঙ্গর, একদম ওই কর্ণফুলীর ওপারে গহিরা, ইসাখার আশেপাশে না। ইসাখা তো হচ্ছে এই কর্ণফুলীতে। এটা হচ্ছে বাইরে যেরকম বহির্নঙ্গর আছে কর্ণফুলীর মোহনায়, যেখানে জাহাজ বিদেশি জাহাজগুলো নোঙ্গর করে থাকে বন্দরে ঢোকার জন্য, ওখানে অপেক্ষা করে।
মনে করেছিলাম যে আমরা যখন প্রথমবার অভিযান করে গিয়েছি তখন বলা হয়েছে আমরা দ্বিতীয়বার আসার পরে আমরা শুনতে পেলাম যে যেহেতু আমরা প্রথমবার অপারেশন করে গিয়েছি তখন এখানে অনেক পাকিস্তানিরা অনেক বেশি সতর্ক হয়ে গেছে। তো কর্ণফুলী নদী থেকে অনেক সতর্ক হয়েছে, এখানে চাইতে বেটার হচ্ছে ভালোভাবে আমরা বহির্নোঙরে আমরা আক্রমণ করি। এটা হচ্ছে সমুদ্রে সাঁতরানোর প্রশিক্ষণ আমাদের ছিল না। তো আমরা এখানে একটা আউলিয়ার মাজার আছে, মহসেন আউলিয়ার মাজার। তো স্থানীয় সংগঠকরা এই মাজারে যাওয়ার জন্য আমাদেরকে ছাগল টাগল ইত্যাদি দিল। আমরা পাঞ্জাবি পরে টরে আমরা গেলাম ওই মাজারের মানতের জন্য যাচ্ছি এই ছদ্মবেশে আমরা এখানে গেলাম। তো ওই গহিরা প্রান্তে, এটা আনোয়ারা থানাতে, গহিরা প্রান্তে থেকে ওই জাহাজগুলা দেখা যাচ্ছিল ওই সমুদ্রের মধ্যে বহির্নোঙরে বন্দরে ঢোকার জন্য অপেক্ষা করছিল। তাদের ওই যে সন্ধ্যার পরে বাতিতে দেখছি আমরা জাহাজগুলা, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে যে ইস্টার্ন রিফাইনারি এখন যেটা আছে, ইস্টার্ন রিফাইনারির গ্যাসগুলা জ্বলতো উপরে চিমনিতে, গ্যাসের আগুন ছিল। ওই আগুনের হালকা হালকা আবছা আলোতে আমরা রাত্রে গিয়েছি ওই অভিযানে। সেখানে কথা ছিল যে নৌকা আমাদেরকে জাহাজের কাছে নামিয়ে দেবে। আমরা সেখানে জাহাজে মাইন লাগিয়ে দিয়ে আমরা সাঁতরে কুলে চলে আসব। তো এই ছিল পরিকল্পনা। কিন্তু যখন রাতের 10টা হয়েছে তখনও দেখি নৌকা আসে নাই। তো তখন আমার সাথে কমান্ডোরা ছিল 9 জন অভিযানে যাওয়ার কথা, 3টা গ্রুপ হয়ে। তো আমি কমান্ডার ছিলাম, আমারও যাওয়ার কথা। যে বাড়িতে আমরা ওখানে শেল্টারে ছিলাম ওখানে দেখি আমাদের আরেকটা নৌ কমান্ডো একই সাথে গিয়েছে, সেই এই অভিযানের জন্য সিলেক্টেড না, কিন্তু সেই দেখি কেমন করে ট্র্যাক করে আমাদের ওই জায়গায় শেল্টারে গিয়েছে। সেখানে গিয়ে আমার সাথে ঝগড়া করলো যে আমি এখানে বসে বসে খেতে আসি নাই, আমি যুদ্ধ করব, আমাকে অভিযানে আনো না কেন। আমার গ্রামের ছেলে, অনেক অভিমান করে সে আমার উপরে দাবি করলো। তো শেষে আমার জায়গায় আমি তাকে জায়গা দিলাম। তো কমান্ডোদেরকে ওই বালুচরে দাঁড় করাইয়ে জিজ্ঞেস করলাম, নৌকা তো আসে নাই, এখন কি আমরা ফেরত যাব? তখন বলতে, না ফেরত যাব না, আমরা অভিযানে যাব। তো ওই জাহাজগুলো দেখা যাচ্ছিল সমুদ্রের মধ্যে। তো কর্ণফুলী নদীর মোহনার মধ্যে জোয়ার ভাটা কিংবা পানির স্রোত এগুলি সম্পর্কে আমাদের কোনো রিডিং ছিল না, আমাদের হাতে কোনো কম্পাসও ছিল না দিক নির্ণয়ের জন্য। তো ওই জাহাজের বাতি দেখে আর ইস্টার্ন রিফাইনারির চিমনির আলো দেখে তখন বললাম, এটাকে বাঁয়ে রেখে সাঁতার দিলে জাহাজে যাবা, আর ওইটাকে ডানে রেখে সাঁতার দিলে কুলে চলে আসতে পারবো। তো এইভাবেই অভিযানে ওখানে আমরা তাদেরকে নামালাম, 3 জন করে প্রতি জাহাজের জন্য তাদেরকে নামালাম। এই সমুদ্রে তারা সাঁতরে যাওয়ার গেল। আমরা দূরত্বও পরিমাপ করতে পারিনি, মানে এটা আমাদের বয়সের ব্যাপার হোক কিংবা আমাদের মধ্যে যে ইয়েটা আছে সেটার কারণে হোক, আমরা মনে করেছি যে এটা আমরা পারব। তো কমান্ডাররা নেমে যাওয়ার পরে দীর্ঘ সময় আমি চরে পায়চারি করছি যে কতক্ষণে যাবে, কতক্ষণে আসবে, সেটার একটা ধারণা আমার কাছে ছিল যে কত সময় লাগতে পারে। তো রাতের 2টা 2:30টার দিকে দেখি উঠে আসছে কেউ, যে একজনকে পেলাম মুমূর্ষ অবস্থায়, সে উঠে আসছে, যে তার পিঠের মধ্যে সুইয়ের মতো সাদা সাদা ওই চিংড়ি মাছের ওই যে বড় চিংড়ি মাছের ঝাঁকের মধ্যে পড়ছে। তো তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছে। তো সেই দিকভ্রান্ত হয়ে সে উঠে চলে আসছে। তো এইভাবে 3 জন
পরপর 3-4 জন উঠে আসলো, তারপরে আর কারো হদিশ পাচ্ছি না। তো ধীরে ধীরে সকাল হচ্ছে পাকিস্তানের গানবোট বেরিয়েছে পাকিস্তানিদের। তো মনে করলাম যে কোনো একটা বড় ধরনের ঘটনা হয়েছে, কোনো মাইনও ফাটে নাই, মানে তো মনে করলাম বড় কোনো ঘটনা হয়েছে, অঘটন হয়েছে। তো সেখান থেকে সমুদ্রের পাড় থেকে আমরা সরে গেলাম ভিতরে। তো এরপরে যারা উঠে আসছে তাদেরকে সেবা শুশ্রূষা করে ওদেরকে সাথে নিয়ে আমি শহরে ফেরত আসছি। তো মনে করেছি যে একটা বড় ধরনের কোনো বিপর্যয় হয়েছে। তো 4 জন আসে নাই। পরে জানতে পারলাম যে একজন তো সমুদ্রেই, যে আমার জায়গায় আমার গ্রামের যে ছেলেটা যুদ্ধে যাওয়ার জন্য ওখানে পিরাপিরি করছিল বেশি, তো সে সমুদ্রেই বিলীন হয়ে গেছে, সমুদ্রে মারা গেছে। আর 3 জন দিগ্ভ্রান্ত হয়ে পাকিস্তানিদের কামান স্থাপনায় গিয়ে উঠছে। তারা বেহুশ হয়ে গেছিল এবং খুবই ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে। দীর্ঘ 8 ঘন্টা সমুদ্রে সাঁতরেছে তারা। তারপর তাদেরকে পাকিস্তানিরা ধরে করছিল। যুদ্ধের পরে অবশ্য তাদেরকে পরে পাওয়া গেছে ঢাকা জেলখানাতে, তাদের আমরা পেয়েছি। তো এটা তার পরবর্তী দিন এটা বড় ফলাও করে পাকিস্তানিরা করছে যে কর্ণফুলীর মোহনায় ভারতীয়দের একটা বড় ধরনের কমান্ডো আক্রমণ তারা ব্যর্থ করে দিয়েছে। এটা এর মধ্যে এটাতে এই যে কমান্ডোটা মারা গেছে সে বীর প্রতীক পেয়েছে, আর যে 3 জন ধরা পড়েছে তারা 3 জনও বীর প্রতীক হয়েছে। তো এটা পাকিস্তানিদের ভিত নাড়িয়ে দিয়েছে, কারণ তারা মনে করেছে যে বন্দরেরটাই হচ্ছে আমাদের আক্রমণের স্থল। বন্দরে আমরা আক্রমণ করেছি, এরপরে এটার প্রতিশোধ নিতে গিয়ে সন্ধ্যা 7টা-8টায় আমরা জাহাজ ডুবিয়ে দিয়েছি কর্ণফুলীতে। আরও দুইটা অপারেশন আমরা করেছি। এটার জিত, এটার রাগে যে কোনোভাবে হোক এটা পাকিস্তানিদেরকে পর্যদস্ত করতে হবে। তো এইটাতে বড় একটা জাহাজ মারা হয়েছে, ডুবেছি। এটা গ্রিকের জাহাজ ছিল অ্যাবলস, এটার নাম, বিরাট জাহাজ। তার আরেকটা সুরমা, এটাও বড় একটা জাহাজ, পাকিস্তানের একটা বড় জাহাজ। এটাও ওই অভিযানের পরপর আমরা ডুবিয়েছিলাম। কিন্তু এদের যারা প্রথম অভিযানে যেটাকে বহির্নোঙ্গরে যেটা হয়েছে, এটা একটা বিপর্যয় হলেও এটা পাকিস্তানিদেরকে বেশি আতঙ্কিত করেছে, যে হ্যাঁ ভীত সন্ত্রস্ত করেছে যে আমরা এরকম খালি পায়ে খালি হাতে এই বহির্নোঙ্গর পর্যন্ত অভিযান চালাতে পারছি, যে এটা তারা কোনো আর নিরাপদ নাই।